আমাদের কতদিনের চেষ্টা আজ সফল হয়েছে, কি বল বটা ঘটা? হ্যাঁ, সে আর বলতে, আমাদের তো মাথার ঘাম পায়ে পড়তে পড়তে পা ভিজে হেঁচে গিয়েছিল। আচ্ছা, আমরা এই গোপালের বিতরণ নিয়ে কিছু আনন্দ উৎসব করতে পারি না? করলেই হয়, কিন্তু আর একটু পরে কৃষ্ণনগর যখন পুরোপুরি আমাদের হাতে হয়ে যাবে তখন করব। কয়েকটা দিন যা। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছে। সঙ্গে সঙ্গে হলে লোকের চোখ টাটাবে, তো কথা বলার সুযোগ পাবে। ঘটার ঘটে একটু একটু করে বুদ্ধি আসছে, এটা ভালো লক্ষণ। মন্ত্রী মশাই আছেন নাকি? কার গলা? ভগবানের বলে মনে হলো। কে? ভগবান নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, একটা সুখবর পেয়েই চলে এলাম। আরে ভেতরে এসো, দরজা খোলাই আছে। বলো বলো, কি খবর বলো। শুনলাম গোপাল চলে গেছে। হ্যাঁ, চলে গেছে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ? এবার ওই স্বয়ং মহারাজ বিরক্ত হয়ে তাড়িয়ে দিয়েছেন। বাহ, এবার তাহলে দু হাতে চুরি করা যাবে, মানে লোটা যাবে, মানে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। লোটা অত সহজ নয়। গোপাল চলে গেলেও গোপালের কিছু ভক্ত এখনো আছে। আমার কাছে একটা জাদু বাঁশি আছে। হ্যাঁ, ওই বাঁশি কিরকম বাঁশ হয়ে যাবে সেটা দেখবেন। বাঁশি হবে বাঁশ? এ তো সর্বনাশ। সর্বনাশ তো আমাদের নয়, আমাদের পৌষ মাস। চলুন দেখাচ্ছি কিরকম ভাবে আমরা বাঁশি বাজিয়ে লুটবো। শুধু একটা কথা, আমি যখন বাঁশি বাজাবো তখন আপনি বটা ঘটায় তিনজনে কানের তুলো গুঁজে থাকবেন, কেমন? কেন? আমার বাঁশিতে জাদু আছে। হ্যাঁ, সেটা না দেখলে তো বুঝতে পারবেন না। চলো তাহলে, কোথায় যাব প্রথমে? আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে? তাহলে চলুন ভোলা ময়রার দোকানে যাই, আর মনের সুখে মিষ্টি খাই। খাবার আগে কানের তুলো দিতে ভুলবেন না। সারা জীবন মহারাজের এত কাজ করলে আর তার এই প্রতিদান? আচ্ছা, মহারাজ কার কথার ভিত্তিতে তোমার সাথে এই ব্যবহার করলেন? কার আবার? নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের। তবে হ্যাঁ, এই কদিন আমার রাজসভায় পৌঁছতে দেরি হয়েছিল, কিন্তু তার জন্য এতখানি কথা বলবেন মহারাজ, এটা সত্যি ভাবিনি গো গিন্নি। বুঝবেন বুঝবেন মহারাজ, বুঝবেন। দেখো, আবার কোনো বিপদে পড়বেন আর সাথে সাথে তোমাকে খবর দেবেন। হ্যাঁ, রাজ্য বিপদে পড়লে তো যেতেই হবে গিন্নি। তবে এইবার বুঝলে গিন্নি, কিছু হলে যাব, আমার যতটুকু কাজ করার আছে করব, তারপর চলে আসব। না গিন্নি, আর না, এবার নতুন জায়গায় নতুন ভাবে আবার একেবারে শূন্য থেকে শুরু করব গিন্নি। পারবে? তুমি তোমার নাতি নাতনিদের ছেড়ে থাকতে পারবে? এটাই তো সমস্যা গিন্নি, ওরা যে আমার সারা মনটা জুড়ে আছে গো। একটা কথা ভাবছি, আমরা সবাই মিলে এখানেই থাকবো। দেখি এই গায়ের মোড়লের সাথে কথা বলে বাকি জীবনটা এখানেই থেকে যাব, বুঝলে। খুব খারাপ লাগছে। গোপাল দাদু আর দিদা যে কোথায় চলে গেল। আর দেখা হবে না। দেখা হবে, দেখবি একদিন গোপাল দাদু ঠিক ফিরে আসবে। আমাদের ছাড়া গোপাল দাদু আর দিদা ভালো আছে? আচ্ছা, কোথায় যেতে পারে বলতো? আজ যাই, আমরা প্রতিদিন ঠিক নিয়ম করে এখানে আসব। এখানেই বসে থাকবো গোপাল দাদুর জন্য। কানের তুলো সবার লাগানো হয়ে গেছে তো, আমি এবার বাঁশি বাজানো শুরু করছি। হ্যাঁ, বলা শোনো আমার বাঁশি, শুনে আসবে খুশির হাসি। তাহলে খাবো কখন? বাজানো শেষ হলে। কি সুর, মনটা কেমন কেমন করছে। ভোলা কেমন নাচছে! দাও বলা, মিষ্টি দাও। তোমার দোকানে যা যা মিষ্টি আছে সব দাও। কিছু বেঁধে দাও, কিছু খেতে দাও। দিচ্ছি দিচ্ছি, এই নাও। চল চল বটা ঘটা। আসুন মন্ত্রী মশাই, মিষ্টি খান। কিছু খাবেন, কিছু নিয়ে যাবেন।
আপনি শুধু খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান। কি রে বাবা, আজ তো দেখছি এখনো কেউ আসেনি। সবাই কি রাজসভার কথা ভুলে গেল নাকি? আপনি কি কার কার কথা বলছেন মহারাজ? গোপালকে তো আপনি কাল বরখাস্ত করে দিলেন। বিজ্ঞানী আজ আসবে না, সে তো কাল বলেই গেছে। বাকি রয়েছে শুধু মন্ত্রী মশাই। ওনার কথা আমরা কি করে বলি বলুন তো? ঠিকই বলেছ পণ্ডিত, আমরা হলাম ব্যাপারী আদার। কি দরকার জাহাজের খবর জানার? রাজবৈদ্য, তোমার সাথে তো মন্ত্রীর খুব দহরম মহরম। তা তুমি বলো না মন্ত্রী না আসার কারণ? আমার বাড়ি রাস্তার পরে ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি, তাই আসা যাওয়াটা এই একসাথেই হয়। আজ তো আসার সময় দেখা হয়নি, তাই বলতে পারবো না আমি। আচ্ছা, রাজসভার কাজ কি শুরু হবে না? মহারাজ, আজ খুব ভালো একটা দিন। আজ আমাদের রাজসভা থেকে দুষ্ট গ্রহ বিতাড়িত হয়েছে। তাই তাই একটু সুরের মূর্ছনা শোনার ইচ্ছা রইল মহারাজ। ওই নতুন কিছু চাল চালতে এসে গেছেন মন্ত্রী। পণ্ডিতে সে জগৎ সেরা একটা বিচ্ছিরি ষড়যন্ত্রী। ও, গোপালের চলে যাওয়াতে আনন্দ করবে, তা করো। চুলোটা কায়দা করে কানে দিয়ে দিই, বড়া ঘটাও তো দিয়ে দিল। কি বাজাই মহারাজ? ওরে বাবা রে বাবা রে বাবা, মহারাজ কি সুন্দর মাথা নাড়ছেন। সবার মাথা কেমন নড়ছে। আজ মহারাজ জানতেও পারবেন না কিভাবে মহারাজ ঠকবেন। মহারাজ কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ। এইবার কানের তুলোটা খোলা যাক। কি সভাকবি, কেমন লাগলো? ভরে গেল মন। মহারাজ, দিন তবে আপনার যা আছে, গলায় হিরে মানিকের মালা আর হাতের আংটি সব। আর খাজানচিকে বলে দিন 1000, না না না, 2000 সোনার মোহর। দিচ্ছি দিচ্ছি, সব দিচ্ছি। এই নাও, এই নাও তুমি আমার যত হার, এই মালা আর এই আংটি, আমি সব কিছু দিয়ে দিলাম। কি সভাকবি, সভাসদ, দাও গো তোমাদের কাছে যা যা আছে দাও। আমার কাছে এই নামাবলী ছাড়া আর কিছু নেই। 4টি মোহর আছে, বাজার করব বলে রেখেছিলাম, এটাই নাও। ঘটা নিয়ে নাও, আর বটা তুমি সভাকবির থেকে কিছু নিয়ে নাও। কিছু মানে পুরোটা। সভাকবির কাছে যা আছে। এই নাও, নিয়ে নাও আমার যা আছে, এই ছোট্ট হৃদয়ে ছাড়া আর সব বউয়ের কাছে। বাবা বাবা বাবা, বাঁশি বাজিয়ে এইভাবে লুট করা যায়? ভাবা যায় না। ভগবান, এবার চলো। চলুন মন্ত্রী মশাই, বটা ঘটা চলো গো। এই আমার কি হয়েছিল? কি আমার গলার হার, মালা, কি আমার আংটি, আমার 4টি মোহর। এ বাবা, আমার হাত খরচ কাকে দিলাম? একটু আগে কে এসেছিল? মন্ত্রী, ষড়যন্ত্রী মশাই। সাথে ছিল ভগবান আর আর বটা ঘটা। হ্যাঁ, এটা কি করে সম্ভব হলো? এই বিরাট একটা চক্র এসেছে লুট করবে বলে। সাবধান করো সকলকে, ঘেরা পেটাও, ঘোষণা করে দাও। যাক গিন্নি, একটা হিললে হলো, কি বলো? মাথার উপর একটা ছাদ হলো অবশেষে। তা তো হলো, কিন্তু আমাদের খবর তো কেউ জানবে না গো। না জানবে আমার মেয়ে জামাই, না জানবে তোমার খোকা। ওদের কি করে খবর দেওয়া যায়? একবার লুকিয়ে কৃষ্ণনগর যাব, বুঝলে? পুটির বাবাকে সব জানিয়ে আসবো, তুমি ভেবো না।
আচ্ছা তোমার সাথে মহারাজের কি হয়েছিল তুমি কিন্তু আমায় পরিষ্কার করে কিছুই জানাওনি। হ্যাঁ, কি বলি বলো তো, আমি নিজেও খুব ভালো একটা বুঝে উঠতে পারিনি আমার কি দোষ। আসলে বোধহয় আমার প্রয়োজন ফুরিয়েছে গিন্নি। তবুও তো কিছু হয়েছিল নাকি? কি হয়েছিল একটু বলো না শুনি। ওই তো ওই প্রতিদিনের মতো রাজসভায় গেছি। এটা অবশ্য ঠিক যে রাজসভায় পৌঁছতে আমার একটু দেরি হয়ে গেছে, সেটাই বড় ঘটনা হয়ে দাঁড়ালো। মহারাজ ওই এলেন, প্রতিদিন কিভাবে সময় চুরি করছে দেখুন, কিন্তু মাসের শেষে বেতন কিন্তু ঠিক ঠিক নিয়ে যাচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। মন্ত্রী মশাই, আপনি দেরি করেন না? এই মাসে আমার কাছে হিসেব আছে আপনি কতবার কামাই করেছেন। আমার এক আধ দিনের দেরি নিয়ে যদি কথা ওঠে তাহলে তো আপনার দেরি নিয়েও আমাদের কথা বলতে হয়। থামো থামো তো গোপাল, তুমি আমার মন্ত্রীর সাথে তর্ক করছো, তোমার সাহস তো কম নয়। আচ্ছা মহারাজ, এখন যেরকম অবস্থা পড়েছে তাতে রাজ্যের খরচ কমাতে হবে। যেসব সভাসদদের কোনো কাজে লাগে না তাদের ছাঁটাই করুন মহারাজ। মন্ত্রীমশাই, আপনি কি বলতে চাইছেন গোপাল মহারাজের কোনো কাজে লাগে না? ভাড়ামো করা ছাড়া আর কি কাজ আছে গোপালের? আর ওর ওই মোটা দাগের ভাড়ামো দেখে এখন আর আমাদের কারো হাসি পায় না। ঠিক আছে, বোঝা গেল মন্ত্রী মশাই যা বললেন, কিন্তু মহারাজ আপনারও কি একই বক্তব্য? পরিস্থিতি খুব খারাপ গোপাল, তাই আমি কর্মী সংকোচন করতে বাধ্য হচ্ছি। তবে মাসের মাঝখানে আমি তোমাকে ছাঁটাই করছি না, কিন্তু এই মাসটাই তোমার শেষ। ওফ, মহারাজ না ঠিক একটা ভুল করবেনই। মহারাজ আমি বলি কি, গোপালের আর কোনো প্রয়োজন নেই, ওকে এই মাসের বেতন দিয়ে বিদায় করুন। ও বাবা, মন্ত্রী মশাইয়ের দেখি খুব তাড়া। ঠিক আছে মহারাজ, আমি আপনাদের সকল সংকট থেকে মুক্তি দিলাম। আমার বিনা পরিশ্রমে টাকার প্রয়োজন নেই মহারাজ। আমি এক্ষুনি এই সভা থেকে নিজেকে সরিয়ে নিলাম, চললাম। ব্যাস, রইল ঝোলা চললো ভোলা। তোমাকে তো সব বললাম, তুমি কি কিছু বুঝতে পারলে? না, এই সত্যি এর চিত্র বিচিত্র কিছুই বুঝলাম না। বলে তোমার কথা শুনে মনে হলো আগে থেকে সব ঠিক করাই ছিল। হ্যাঁ, একদম সঠিক কথাই ভেবেছো গিন্নি। তাহলে এখন কি করে আমাদের চলবে? আমি আবার আগের পেশায় ফিরে যাব, বুঝলে? কোনো চিন্তা করো না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। নাও গিন্নি, শুয়ে পড়ো। কাল সকালে একবার চুপি চুপি কৃষ্ণনগরের দিকে যাব, বুঝলে? উটির বাবাকে সব বলে আসবো, এখানকার ঠিকানা দিয়ে দেবো। বলি এই বয়সে ঠাকুরে কি শাস্তি দিলেন গো! হায় 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 হায়। উপরওয়ালা যা কিছু করেন সব ভালোর জন্যই গিন্নি। কেন বলো তো? এই দুঃসময়ে মানুষ চিনতে পারবে কে তোমার সাথে আছে। এই সময়ে যারা তোমার সাথে থাকবে তারাই প্রকৃত বন্ধু, বুঝলে? নিজে নিজে ইচ্ছে করে বিপদ ডেকে আনে, আর এই বিপদ সামলাবে রাজ্যবাসী। খালি মন্ত্রীর কথায় প্রভাবিত হয়ে গোপালের পেছনে লাগার এই পরিণতি। এখন পায়ে চারি করে কি হবে? এই যে মহারাজ, এখনো ঘুমোননি? এত সহজে এই কথাটা তুমি বলতে পারলে? তুমি তো জানো সবকিছু। কৃষ্ণনগরে বাঁশি বাজিয়ে লুট চলছে, আর লুটের সঙ্গী আপনার সাধের মন্ত্রী, যে মন্ত্রীর কথাতেই আপনি গোপালকে বহিষ্কার করেছেন মহারাজ। একটা বিরাট ভুল হয়ে গেছে। এবার কি করা যায় সেটা বলো। আপনার এইরকম ভুল কেন হয় মহারাজ? আপনার ভুল মানে তো রাজ্যের প্রজার উপর সমস্যা নেমে আসা। তা কি করা যায় বলো তো? গোপালকে ফিরিয়ে আনতে হবে। সেটা কিভাবে সম্ভব সেটা আপনি ভাববেন মহারাজ। গোপাল কি আর আসবে? আমি তো গোপালকে খুব খারাপ ভাবে তাড়িয়ে দিয়েছি। কি ভাবছেন গোপাল আসবে কিনা? আসবে। আপনি বিপদে পড়েছেন সেটা জেনে সে আসবে না এটা হতে পারে না মহারাজ। আহা, গোপাল কোথায় সেটাই তো জানতে পারছি না। পুটির বাড়িতেও লোক পাঠিয়েছিলাম, ওরাও কিছু জানে না। তাহলে আর কি, ভাগ্যের হাতে ছেড়ে দিন। গোপালেরও কানে খবর যদি যায় তবে কিছু একটা উপায় হবে। আচ্ছা, একটা কিছু চমৎকার হবে না যে গোপাল জানতে পেরে গেল? বাংলায় একটা প্রবাদ আছে মহারাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার ক্ষেত্রেও এই প্রবাদটা কতখানি সত্য বলুন তো? আজ বুঝতে পারছেন গোপাল কতটা প্রয়োজনীয়। আপনার মন্ত্রী জানে গোপাল থাকলে তার জালিয়াতি ধরা পড়ে যাবে মহারাজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সব দোষ আমার, সব দোষ আমার।
এই যে বউ ঘরে নেই, আর তার সাথে গোপাল নেই, ভাবুন দেখি। বেশ ভালো বললেন, যা হোক। আমাদের যোগ আর বাকিদের বিয়োগ। আজ আজ কোথায় যাব? আজও যাবো মহারাজকে লুটতে। সে কি আবার? এবার তো ধরা পড়ে যাব। আরে আমার কাছে আছে বাঁশি, যতক্ষণ হাতে বাঁশি ততক্ষণ হাসি। শুনুন শুনুন শুনুন, মন্ত্রী আর একজন বাঁশিওয়ালা সাথে ঘটা বটাকে নিয়ে বাঁশি বাজিয়ে লুট করে চলেছেন। বাঁশি থেকে সাবধান। শুনুন শুনুন শুনুন। দিনের শুরু করি এই ঘোষককে দিয়ে। নাও চটপট কানে তুলো গুঁজে নাও বটা ঘটা। আরে একে লুটে কি হবে? মহারাজের কাছে একটা বার্তা দেওয়া যাবে যে মহারাজ আপনার ক্ষমতা আমাদের কাছে কিছুই নয়। জমে যাবে মন্ত্রী মশাই। ঠিক আছে, তাহলে চলো তামাশা দেখি। ওর কাছে তো লুটবার কিছু নেই, লুটবোটা কি? কেন, ওর ঢাক আর ঢাকের কাঠি? তাহলে আর মহারাজ ঘোষণা করতে পারবেন না? মহারাজকে এইরকম ঠুটো করে দিয়ে কিরকম মজা বলুন দেখি মন্ত্রী মশাই। আমরা করবো চুরি, আহা মণিমণি। আরে কি সুন্দর বাঁশির আওয়াজ! এইরকম আনন্দ কখনো পাইনি। পয়সাও হচ্ছে, আনন্দও হচ্ছে। কি গো, তোমার ঢাক আর ঢাকের কাঠিটা দেবে? এই নাও। ঘটা ঘটা, তোমরা এবার ঘোষককে ভালো করে বেঁধে ফেলো। এখন আমার নাতি নাতনিদের সাথে দেখা করি। ওদের সাথে দেখা না করে কোনো কাজই করব না। ওই তো ওরা মাঠে চুপটি করে বসে আছে। ওদের আবার কি হলো? এই পুটি, ন্যাপলা, গুলটে, রে চুপ করে বসে কেন রে? পাঠশালা যাসনি? তুমি এসে গেছো? এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে? মন্ত্রী মশাই আর একজন বাঁশিওয়ালার সাথে বটা ঘটা বাঁশি বাজিয়ে সব চুরি করে নিয়েছে। আমার বাবার থেকে সারা মাসের রোজগার নিয়ে নিয়েছে। কাল থেকে আমরা কিছু খাইনি। মহারাজকেও লুটেছে, রাজসভাতে গিয়ে মহারাজের থেকেও সব চুরি করে নিয়েছে। জানো গোপাল দাদু, আমাদের পণ্ডিত মশাইয়ের থেকেও না সব চুরি করে নিয়েছে। আমরা তো আজকে পাঠশালায় গিয়েই জানতে পারি, তাই পণ্ডিত মশাই আজ পড়ায়নি। আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে এই সব কাণ্ড করছে? না, আজই ওদের পাপ কাজের অন্ত হবে। আমি একবার রাজসভাতে যাব, মহারাজকে প্রশ্ন করব এর জন্য দায়ী কে। আর শোন, মন্ত্রী বা বটা ঘটার সাথে দেখা হলে ওদের কিন্তু বলিস না যে আমি এসেছি, তাহলে ওদের আর ধরতে পারবো না। চল বটা ঘটা, চল চল চল, এবার যাওয়া যাক। পা চালিয়ে চলুন রাজপ্রাসাদ, কথা সব পরে। ঠিক ঠিক। আরে ঝোপের মধ্যে কি একটা নড়াচড়া করছে না? দেখি তো। আরে এ তো আমাদের ঘোষক। হে, মুখটা কিভাবে বেঁধে রেখেছে রে। দাঁড়াও 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 দাঁড়াও, আগে তোমার সব বাঁধন খুলি। নাও এবার বলো। মন্ত্রী মশাই আর একজন বাঁশিওয়ালা, মুখটা খুব চেনা চেনা, কানে তুলো লাগিয়ে বাঁশি বাজিয়ে আমাকে কি রকম বশীকরণ করে আমার ঢাক কাঠি সব নিয়ে নিল। ওরা এখন কোথায় গেছে সেটা জানতে পেরেছো? হ্যাঁ, রাজপ্রাসাদ, রাজাকে আবার লুটতে। এবার আমি ওদের লুটবো। খুব সাবধানে গো গোপাল দাদা, ওরা কানে তুলো দিয়ে আছে। ওরা কানে তুলো দিয়েছে, আমি কানে গামছা বাঁধবো। আর ওই বাঁশিওয়ালার কানের তুলোটা বার করে ওই বাঁশি হাতাতে হবে। এখন আমার অনেক কাজ। চলো, তুমি গামছাটাকে কানে বেঁধে নাও, আর ওখানে গিয়ে তোমার কাজ হলো সবার কান থেকে তুলো বার করে নেওয়া। মনে থাকবে? মনে থাকবে। চোখের সামনে দিয়ে? না 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 না, এ আর মানা যাচ্ছে না। আচ্ছা, বিজ্ঞানী কি আর আসবে না? হ্যাঁ মহারাজ, কাল আমি দেখা করতে গিয়েছিলাম। বিজ্ঞানী আর আসবে না, উনি ওনার ইস্তফাপত্র আপনার কাছে পাঠিয়ে দেবেন বলেছেন। আর আজ আমিও আমার ইস্তফাপত্র এনেছি মহারাজ। হ্যাঁ, সবাই একসঙ্গে ইস্তফা দেবে? তাহলে আমি কাদের নিয়ে থাকবো? মন্ত্রীকে নিয়ে, যে আপনার খুব প্রিয়।
আহা, কি সুন্দর বাঁশি, আমার মন করেছে চুরি। এই লুটে নে সবকিছু লুটে নে। আজকে তোদের বাড়বাড়ন্ত শেষ, দেখ এবার কি হয়। আচ্ছা, ওই তো ওরা দাঁড়িয়ে, পিছন ফিরে আছে বলে আমাকে দেখতে পাচ্ছে না। এইবার দেখ গোপালের উড়ন্ত লাথি। ওরে মারে আমার বাঁশি। ওটা এখন আমার হাতে। মহারাজ, সবাই কানে আঙুল দিন, এবার আমি বাঁশি বাজাবো। প্রহরী, এদের সবাইকে ধরো, আর আর ঘোষক, সবার কান থেকে তুলো বার করে নাও। এই এই তোর কান দেখি। এবার আমি বাজাচ্ছি বাঁশি। ও, এবার বুঝেছি, আমার গোপাল বাজায় বাঁশি। সবার সব লুট করা জিনিস দিয়ে দাও ভগবান। আর এই যে মন্ত্রী মশাই, সব দিয়ে দিন। মন্ত্রী? ছি 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 ছি, তুমি কি না চোর? আমার মন্ত্রী চোর? আমার মন্ত্রী জনগণের সঞ্চয় লুট করছে, এ তো আমার রাজ্যের বদনাম। আমার বলতে কইতে ঘৃণা হচ্ছে। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে মাফ করে দিন মহারাজ। চোর? শোনো, তোমায় 7 দিনের ফাঁসি আর 10 বছরের কারাগার। প্রহরী, সবাইকে কারাগারে ঢোকাও। অবশেষে আমার রাজ্য চোর মুক্ত হলো। গোপাল বাজায় বাঁশি, আমরা বাজাই তালি, মন্ত্রী মশাই বটা ঘটার ট্যাগ হলো খালি। ভগবান চলে এখন হবেন কারাগারের মালিক। মহারাজ, গোপালের কি কোনো বিপদ হলো? কেন বলো তো মন্ত্রী? মহারাজ, আপনি রাজ জ্যোতিষীকেই জিজ্ঞাসা করুন, তাহলে ভালো হয়। কিন্তু তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, রাজ জ্যোতিষী, তুমি বলো তো, গোপালের কোনো বিপদের আশঙ্কা আছে কিনা? আর সেই সাথে গোপালের যদি কোনো বিপদ হয়, তাহলে সেই বিপদ তো আমার রাজ্যেরও। তাই তুমি আমাদের সবার দিন কেমন কাটবে গণনা করে বলো দেখি। মহারাজ, আমি প্রতিদিন সকালেই একবার করে গণনা করি। আমার গণনাতে কারো কোনো বিপদ নেই। গোপালেরও তো কোনো বিপদের আশঙ্কা দেখছি না। তবে মন্ত্রী, তুমি এই কথা কেন বললে? এ কি তোমার কোনো আশঙ্কা, নাকি তুমি অনেক কিছু জানো অথচ বলছো না? না মহারাজ, আসলে রাজসভা অনেকক্ষণ শুরু হয়ে গেছে তো, গোপাল এখনো এসে উঠতে পারলো না, তাই ভাবলাম। এ আর নতুন কি কথা? গোপাল তো রোজই দেরি করে আসে। কিন্তু মহারাজ, আপনি দিন দিন ওকে আশকারা দিচ্ছেন, দেরি করে এলেও কিছু বলছেন না। তবে আজ মনে হয় গোপাল আসবে না, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, না বলে ছুটি? না 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 না, এরকম তো হয় না। মার্জনা করবেন মহারাজ, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ভাঁড় যদি নিজেকেই রাজা ভাবতে শুরু করে, তাহলে এরকম বারবার হবে। বারবার আসবো বুঝলি নাড়ু, বারবার এসে তোর দোকানেই খাবো। আহা, এত সুন্দর কচুরি বহুকাল খাইনি রে। আর দুটো দেব? দিবি? দে, তবে দুটো দিস না বুঝলি, ওই দুটো নাকি দিতে নেই, কিরকম ওই অমঙ্গল হয় জানিস তো। তুই বরং ওই 5খানাই দে। হ্যাঁ, এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে এই যে। তাহলে আগে খেয়েছিলাম 20খানা, আর এই 5টা নিয়ে হলো 25খানা। হ্যাঁ, একে আপনি আজ রাজসভায় যাবেন না? অনেক বেলা হয়ে গেল রে, বাড়ি গিয়ে ঘুম দেবো বুঝলি, তারপর বিকেলে তোর দোকানে আবার আসবো। সে তো খুব ভালো কথা। তা বিকেলে কি করছিস? বিকেলে বিকেলে থাকবে সিঙ্গাড়া। বাহ, চমৎকার! সিঙ্গাড়া, অনেকদিন সিঙ্গাড়া খাইনি রে। আর আলুর চপ। আলুর চপ? বাহ! মোচার চপ, তারপর বেগুনি। বড় ভালো। কত হলো তাহলে? ওই 2 মোহর। বাহ, সস্তাই তো। এখন যাই, বিকেলে আসবো কেমন? আহা, বড় তৃপ্তি করে খেলাম।
কিন্তু রাজবাড়ি যেতে পারলাম না, অনেকই দেরি হয়ে গেছে, কাল যাবো খন। এই বলি কোথায় ছিলে গো? আমি খালি চিন্তা করছি। এই সকালে যখন হাঁটতে বার হলাম, বুঝলে গিন্নি। কি কাণ্ড, এখন এই গিন্নির পাল্লায় পড়ে সকালবেলায় আমাকে বায়ু সেবন করতে হচ্ছে। কেন না, আমি নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি মোটা হচ্ছি তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার গিন্নির মাথা ব্যথা। বাপরে বাপ, হাঁপিয়ে গেলাম দেখছি। বোঝো কাণ্ড, সকালে উঠে কোথায় পাঠশালা যাবি বলে তৈরি হবি, তা না করে মাঠে খেলতে শুরু করেছে। রোজই কি খেলে কি জানে? আমি হয়তো ঘুম থেকে দেরি করে উঠি বলে জানতে পারি না। কিসের একটা গন্ধ পাচ্ছি। আহা আহা, মনোরম সুবাস। কিসের গন্ধ? ও বাবা, এই যে দেখছি কোথায় কচুরি ভাজা হচ্ছে। ঠিক একেবারে সেই গন্ধ। আহা, খিদে একেবারে চাগিয়ে উঠলো দেখছি। এখানে কোথাও দোকান করেছে নাকি? আরে বাস, এই যে দেখছি একটা আস্ত তেলে ভাজার দোকান গজিয়ে উঠেছে। কার এটা? নাড়ু, তুই তেলে ভাজার দোকান দিয়েছিস? হ্যাঁ গো দাদা, এই পরশু থেকে শুরু করেছি। খুব ভালো, খুব ভালো। তাহলে তো তোর দোকানে তেলে ভাজা খেতে হচ্ছে। বসো বসো গোপাল দাদা, এই গরম গরম কচুরি খেয়ে যাও। আরে খাবো বলেই তো বসছি। দোকানা দিয়ে শুরু করি, দেখি কোথায় গিয়ে থামি। বুঝলে গিন্নি, ওই দুখানা দিয়ে শুরু করলাম আর শেষ করলাম 25-এ এসে। 25 খানা কচুরি খেলে, আরে আমি ভাত নিয়ে বসে আছি। এই যে আমার কর্তা কখন আসবে আর দুটি ভাত খেয়ে রাজবাড়ি যাবে। হ্যাঁ গো, তুমি কি খাবার সময় একবারও আমাদের কথা ভাবলে না? আর বলি রাজসভা থেকে মাসের মাইনেটা কি এমনি এমনি দেবে? আহা, বিকেলে তোমাদের নিয়ে যাবো তো, তখন যা পারো খেও। বিকেলে আছে বুঝলে, সিঙ্গাড়া, আলু, মোচার চপ। তার মানে তুমি বিকেলে আবার খাবে? হ্যাঁ নিশ্চয়ই। তোমাকে আমি হেঁটে রোগা হওয়ার পরামর্শ দিলাম, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এখন আমার খিদে নেই। ওই ভাত ডাল শুক্তো তো রোজ খাই। এখন আমি ঘুম দেব বুঝলে, তারপরে বিকেলে যাব তেলে ভাজার দোকানে। ও বাবা, এ তো আমার পরম সৌভাগ্য, তোমরা দুজনেই এসেছো। বাবা, বেশ ভিড় দেখছি। তোমার মতন পয়া লোক আমি তো দুটো দেখিনি দাদা। কিরকম? সবাই শোনো, এই গোপাল দাদা রাজসভাতে না গিয়ে আমার এখান থেকে কচুরি খেয়ে গেছে। আহা, এটা এমন কি বলার ব্যাপার? হ্যাঁ, না 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 না, খুব ভালো। ভালো জিনিস পেলে ছাড়বেন কেন? আপনি তো খেতে খুব ভালোবাসেন। তা আমি একটু খাদ্য রসিক আছি বটে। আপনার যখন ভালো লেগেছে তখন আমাদের সবারই ভালো লাগবে। খেয়ে দেখুন দাদা, গরম সিঙ্গাড়া আর এই হলো গরম চপ। আহ, অপূর্ব। বারবার আসতে হবে রে নাড়ু, বারবার আসতে হবে। এবার তো সত্যিই চিন্তা লাগছে, গোপাল আজও এলো না। শরীর খারাপ করলো নাকি? আমার মনে হয় গোপাল ছুটি কাটাচ্ছে, এরপর যখন রাজসভায় আসবে তখন কিছু একটা বাহানা দেবে। না 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 না, আমার কিন্তু তা মনে হয় না। কিন্তু মহারাজ, মন্ত্রী মশাই ভুল কিছু বলেননি। কিরকম কিরকম? আমি নিজের চোখে দেখিনি, কিন্তু
কানে শুনেছি। কি শুনেছো? পাঠশালাতে ছেলেপুলেরা বলা বলি করছিল যে গ্রামে একটা নতুন তেলে ভাজার দোকান খুলেছে, সেখানে ওরা সবাই চপ খেতে যাবে। কি? তা এর সাথে গোপালের সম্পর্ক কি? ওরা এও বলছিল সেই দোকানের তেলে ভাজা ভীষণ ভালো, কারণ গোপাল দাদু ওখানে তেলে ভাজা খায়। তেলে ভাজা খেলে রাজসভায় আসা যাবে না? না, এরকম তো কোনো আইন প্রণয়ন হয়নি। আগে গোপাল নাকি দিনরাত ওই তেলে ভাজার দোকানেই বসে থাকছে আর তেলে ভাজা খাচ্ছে। মহারাজ, মহারাজ আপনি অনুমতি দিন, আমি নিজে ব্যাপারটা দেখতে চাই। ঠিক আছে, তুমি দেখো তো কি ব্যাপার। আর এত তেলে ভাজা খেলে তো গোপালের শরীরও খারাপ করবে। তেলেতে বেসন চুবিয়ে হয় তেলে ভাজা, তলে তলে শুরু হোক গোপালকে খোঁজা। এই তাহলে তেলে ভাজার দোকান হয়েছে? বেশ বেশ বেশ, আগে দুটো খেয়ে দেখি। সিঙ্গারা দেব তো, এই নিন। আপনাদের কি কি ব্যাপার? আমার দুটো সিঙ্গারা। একটু অপেক্ষা করতে হবে যে, আপনার আগে অনেকে এসেছে। আপনি একটু পেছনে যান। কি? আমারও তো সময় নেই, তাড়াতাড়ি দাও। এই সময় নেই বললে তো হবে না। এই নাড়ুর তেলে ভাজার দোকানে খেতে হলে হাতে সময় নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনাদেরটা বলুন। আরে 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 গোপাল দাদা যে, কি দেব গোপাল দাদা? আগে ওই 4টে সিঙ্গারা দিয়ে শুরু করা যাক, বুঝলি? আমি এখানকার মন্ত্রী, আমাকে না দিয়ে তুমি ওকে কেন এত খাতির করছো? মন্ত্রী মশাই, সে তো নাড়ুই বলতে পারবে, তবে ও আমাকে খুবই ভালোবাসে। তাছাড়া গোপাল দাদা আমার ব্যবসার লক্ষ্মী। আর মশাই, আপনি মন্ত্রী ঠিকই, কিন্তু এখানে তো আপনি সবার সাথে মিশেই সিঙ্গারা খেতে এসেছেন। একটু অপেক্ষা করুন। গোপাল, গোপাল, তোমার এইখানে আরাম করে বসে সিঙ্গারা খাওয়া আমি ঘুচিয়ে দেব। কি কাণ্ড মহারাজ! গোপাল শুরু করলো 4টে সিঙ্গারা দিয়ে, তারপর চপ খাবে। আমি আর এত খাওয়া দেখতে পারলাম না, তাই তাড়াতাড়ি চলে এলাম। আর কিছু না খেয়ে? না, মানে ওই দুটো সিঙ্গারা খেলাম, মানে সাধারণ মানুষ যেমন খায়, আবার সবার সাথে মিশে। আমার আগে যারা এসেছিল সবাইকে বললাম আপনারা আগে ভালো করে খান, তারপর আমি খাচ্ছি। কিন্তু গোপাল সোজা ভেতরে ঢুকে বসে পড়লো আর গপাগপ খেতে শুরু করলো। কি সাংঘাতিক! সাংঘাতিক বলে সাংঘাতিক? মহারাজ, আপনি গোপালকে ওই তেলে ভাজার দোকানে যাওয়া আটকান। তেলে ভাজার লোভে এসে রাজসভায় ঠিক সময় আসছেই না। আরে ও যদি এইভাবে তেলে ভাজা খেতে থাকে, তাহলে কৃষ্ণনগরের সব তেল গোপালের পেটে চলে যাবে মহারাজ। এই তো গোপাল। আমি রাজসভায় ঢোকার মুখে মন্ত্রীর কথাগুলো কানে এলো মহারাজ। বসো তো গোপাল। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমার পিছনে না লেগে নিজের চরকায় তেল দিন মন্ত্রী মশাই। কৃষ্ণনগরে যদি তেল কম পড়ে যায় তাহলে বলবেন, আমার পেট থেকে কিছুটা দিয়ে দেব। এভাবে হবে না গোপাল, তোমাকে জব্দ করার অন্য উপায় ভাবতে হবে। তোদের সাথে দেখা করতে গেলে এটাই সবথেকে নিরাপদ সময় আর জায়গা। তা যা বলেছেন, কিন্তু মন্ত্রী মশাই নিশ্চয়ই এমনি এমনি আমাদের কাছে আসেননি। মানে আমরা কেমন আছি, কি করছি এসব জানার জন্য আসেননি তো? তোদের জন্য সুখবর এনেছি। কোথায় কি চুরি করতে হবে বলুন, আর কত ভাগ পাবো সেটা বলুন। কিছুই চুরি করতে হবে না, তবে সাধু সাজতে হবে, আর আমি তোদের অনেক তেলে ভাজা খাওয়াবো। মন্ত্রী মশাইয়ের মনে হয় খুব তেলে ভাজা খাওয়ার নেশা। এই কেমন কথা? আমরা সাধু সাজবো আর সেই কারণে আপনি আমাদের তেলে ভাজা খাওয়াবেন? আমার মনে হচ্ছে আপনার মাথার ব্যায়াম হয়েছে। এই হতভাগারা, চুপ করবি? চুপ কর। পুরো কথা না শুনে তখন থেকে মেলা প্যাক প্যাক করে যাচ্ছে। আমি মন্ত্রী, খেয়াল রাখিস, বেশি কথা বললে গারদে ঢুকিয়ে দেব। বলুন, পুরো কথা বলুন। হ্যাঁ, কাল সকালে গোপাল বাড়ি থেকে বেরিয়ে যাবার পর সাধুর ছদ্মবেশে ওর বাড়িতে যাবি।
তারপর তোরা যা বলবি গোপালের গিন্নি সেই কথা মতো কাজ করবে। কি বলতে হবে? সেটা কি চিৎকার করে বলতে হবে? শোন। আমি আসি গো। আজ রাজসভা থেকে ফেরার সময় একেবারে তেলে ভাজা খেয়ে ফিরবো, বুঝলে? আজ তাহলে আমার জন্যও একটু এনো। বাহ বাহ বাহ, তুই নিজে থেকে বলেছো, নিয়ে তো আমি আসবই গিন্নি। ও বাবা, এই সাধু বাবা দেখছি। প্রণাম সাধু বাবা, প্রণাম। খুব ভালো, খুব ভালো। সাধু সাজলে একটু প্রণাম টনাম পাওয়া যায়, মনে হয় এতেই আমাদের পাপ ধুয়ে যায়। বাবারা এই কোথা থেকে এসেছেন? আমরা হিমালয় থেকে এসেছি। আপনাদের একটা জল বাতাসা দি। দিবি তা দে, এমনিতে আমাদের সূর্যের দিকে তাকালেই পেট ভরে যায়, তবে তুই যখন বলছিস তখন দে। জুতো ছেড়ে খালি পায়ে আসা উচিত ছিল। হ্যাঁ, ভুল হয়ে গেছে, তবে গোপালের গিন্নি এত খেয়াল করবে না। গোপাল তো এখন নেই, ও থাকলে বিপদ ছিল। তোমার বাড়ির জন্যে এই যে। যাই, এটা আগে বাড়িতে দিয়ে আসি, তারপর রাজসভায় যাব। বেশ বেশ, কিন্তু মা, এই বাড়িতে এত তেলের গন্ধ কেন? সব সময় তেলে ভাজা খাওয়া হয় বুঝি? আমার স্বামী এই নিয়ে আসে মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে না, সে খাচ্ছে সব সময়। আপনারা কি করে বুঝলেন বাবা? হ্যাঁ, আমরা হিমালয়ে বসে সব দেখতে পাই, তাই দৌড়ে তোদের সতর্ক করতে এলাম। মানে আমি ঠিক বুঝতে পারছি না। শোন, তোদের সামনে বড় বিপদ আসছে। হ্যাঁ, তবে জেনে রাখ, তেলে জলে মিল খায় না। আমাকে একটু বুঝিয়ে বলুন বাবা। হ্যাঁ, এভাবে তেলে ভাজা কিনতে কিনতে তোরা একদিন দেউলিয়া হয়ে যাবি। হ্যাঁ, সে কি? হ্যাঁ, তখন মাথায় মাখার তেল কেনার অবস্থাও থাকবে না। গোপাল, হ্যাঁ, কি আপনারা? খাস নে ও জিনিস, খাস নে, মরবি তোরা, দেউলিয়া হয়ে যাবি। এরা কারা গিন্নি? হিমালয় থেকে বাবারে এসেছিল। হ্যাঁ, হিমালয় থেকে? পায়ে জুতো পরে? আমি কোনো কথা শুনতে চাই না তোমার। হ্যাঁ, ওটা বলে গেছে তেলে ভাজা খেলে তুমি আমি দেউলিয়া হয়ে যাব, পথে বসতে হবে, আর তোমার তেলে ভাজা খাওয়া চলবে না। কি কাণ্ড! হিমালয় থেকে এসেছে শুধু আমাদের তেলে ভাজা কিনতে মানা করার জন্য? হ্যাঁ, আমি যেটুকু পুণ্য করেছি তাতে ভগবান ওদের পাঠিয়েছে। ওরা আমার ভগবানের দূত। ইস, অমন ফুলুরি! ছি ছি ছি! জুতো পরা সাধু বাবা, এরকম জুতো আমি কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। আমি নিশ্চিত আমি এই রকম জুতো দুজনের পায়ে দেখেছি। হ্যাঁ, এটা আমি বটার ঘটাকে পরতে দেখেছি। বাহ মন্ত্রী মশাই, যদি আমি দুয়ে দুয়ে চার করি তাহলে বুঝতে পারছি বটা ঘটাই আমার বাড়িতে সাধু বাবা হয়ে এসেছিল। আর মন্ত্রী, এটা তোমার কারসাজি। হ্যাঁ, বেশ। হ্যাঁ, কিছু বলবে? তোমাকে আমি একা ছাড়বো না। হ্যাঁ, আমি যাব তোমার সাথে রাজবাড়ি পর্যন্ত। হ্যাঁ, যতক্ষণ না তোমার রাজবাড়ি থেকে ছুটি হচ্ছে ততক্ষণ আমি রাজবাড়ির সামনেই থাকবো গো। গিন্নি, এরকম করতে নেই, এসব পাগলামি করো না। তোমাকে বিশ্বাস নেই? তুমি যাওয়া আসার পথে ঠিক তেলে ভাজার দোকানে ঢুকবে, আমি সেটা হতে দেব না। হ্যাঁ, অগত্যা। কি হলো নাড়ু, তোমার গোপাল দাদা যে এলো না? সে গোপালের আর তোমার দোকানের তেলে ভাজা পছন্দ হচ্ছে না।
না রোজ খায়, আজ মনে হয় ওদের ইচ্ছে নেই, সকালেই খেয়ে গেছে। তাই বলে একবার ঘুরেও তাকালো না? তাহলে তোমার তেলে ভাজা গোপাল আর পছন্দ করছে না। তাই বটে, সেটাই ধরে নিতে হবে। না আপনারা ভুল বুঝছেন। আজ আর তোমার এখানে ওই সিঙ্গারা খাবো না, বুঝলে? দিন কতক যাক। কেন? না সিঙ্গারা কি দোষ করলো? আমি কি করে দোষ করেছি গোপাল দাদা? এই তোমরা আসছো না কেন? হ্যাঁ, তুমি অনেক অনেক দোষ করেছো। তোমার কাছে গেলেই তুমি ওকে তেলে ভাজা খাওয়াও, তেলে ভাজার নাম নেবে না এই বাড়িতে। হ্যাঁ, এদিকে তোমরা না যাওয়াতে আমার দোকান যে মাছি তাড়াচ্ছে। সত্যি এটা খুবই দুঃখের কাহিনী, দুঃখের করুণ কাহিনী। তোমার দুঃখ আর আমার করুণ অবস্থা, আমি যে পারছি না যেতে। তোমার দোকানে কি কেউ আসছে না? খুবই কম, এক মন্ত্রী মশাই আসে আর ওই বটা ঘটা নামে দুজন। তারা কি করে? তেলে ভাজা খায়। নাড়ু, তুমি এখন যাও, বুঝলে? যে আগে এই আমি আসছি, এই তোমাদের অপেক্ষায় রইলাম। হ্যাঁ, দেখলে ওর অবস্থা? এই সব তোমার জন্য। চিন্তা ভাবনা একেবারে শুকিয়ে গেছে। কি ব্যাপার? কোথায় চললে এভাবে? তেলে ভাজার দোকানে। এইভাবে? তোমাকে আমি মানা করেছি, বলি যাবে না। হ্যাঁ, আমি যাবই, কেউ আমাকে রুখতে পারবে না। তবে রে, কেউ রুখতে পারবে না? দেখো তবে দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো। কোথায় চলে? এই কোথায় চললে? আজ তোমার একদিন কি আমার একদিন? হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। যাবে না, যাবে না। কি হয়েছে? এই সাধু আবার অনেক করে বলে দিয়েছেন, তোমার এই তেলে ভাজা খেলে অমঙ্গল হবে, তুমি দেউলিয়া হয়ে যাবে। অমঙ্গল তো সাধুর হচ্ছিল। শয়তানটা এখানে কি যাত্রা করতে এসেছে? ও কি বুঝে গেছে? আর কে বলেছে দেউলিয়া হব? বাবারা, ওই যারা জেচে পড়ে তোমার কাছে এসেছিল। শোনো, তেলে ভাজা খেলে না উল্টে আমার গায়ে মাথায় মাখার তেলের খরচ বাঁচবে, বুঝলে? এই দেখো, কচুরি চাপ দিয়ে তেল বেরিয়ে আসছে। কি করছো তুমি? ঠিক আছে, আমি এবার পুকুরে ডুব দেবো। দেখলে গিন্নি, বুদ্ধি থাকলে ঠিক তেলে জলে মিশ খাওয়ানো যায়। এটা তোমার সাধু বাবাকে বলে দিও। সাধু বাবাদের কোথায় পাবো? তারা তো হিমালয়ে চলে গেছে। হিমালয়? হ্যাঁ হ্যাঁ, তারা এখন ওই চপালয়তে বসে আছে। কি? আমরা কিছু করিনি, এই মন্ত্রী মশাই আমাদের সাধু সাজতে বলেছিল। আর বলেছিল ভালো করে চপ খাওয়াবে। বুঝেছো গিন্নি? পালিয়ে কতদূর যাবেন মন্ত্রী মশাই? আপনার শয়তানি আমি রাজসভায় বলছি, দেখুন। আমাকে ছেড়ে দিন, হরি বাবারি, হরি বাবারি, আর করব না, আর করব না, আর করব না, আর করব না। এদের কি শাস্তি হয় নাড়ু? ওই মন্ত্রী আর ওই 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 দুই শয়তানকে আমি আর কোনো দিন তেলে ভাজা দেবো না। খুব ভালো, যা যা তোরা আর এখানে আসবি না। তবে গিন্নি, একটা কথা ঠিক যে রোজ তেলে ভাজা খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তাই আমি ওই সপ্তাহে 3 দিন খাবো ঠিক করেছি, বুঝলে? আর সকলের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই নিজের শরীর বুঝে এই নাড়ুর তেলে ভাজার দোকান থেকেই তেলে ভাজা খান।
কারণ এই তেলে ভাজা খুবই সুস্বাদু। গোপাল দাদা, এই তোমাকে খুব প্রণাম করতে ইচ্ছে করছে। সে কর না, কে বারণ করেছে? জয় গোপালের জয়। এই শোনো, ভোলা ময়নার দোকান থেকে 1 সের ছানা কিনে নিয়ে আসবে। হ্যাঁ, মা খেতে চেয়েছে। হ্যাঁ, আবার ছানা? না না, আর পারবো না। মাসের শেষ, এখন একদম বায়না করবে না ছানা। এখন দানা কিনবার সামর্থ্য নেই। না না, একদম ছানার বায়না না। বায়না করবে না? আবার কি রকম? এতদিন পর মা এসেছে, আমি মাকে একটু ভালো মন্দ খাওয়াবো না? এই তো কাল রসবড়া মনোহর নিয়ে এলাম, আজ আবার ছানা। তোমার মায়ের খাওয়া দেখে আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাচ্ছে। তুমি কি গো এইরকম হিসাব করছো? মা বলে কথা। আচ্ছা, আজ মাসের কত তারিখ? বলো 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 বলো, কত তারিখ বলো? 15 তারিখ। তো কি হয়েছে? বলি মাসের অর্ধেক দিনেই তোমার বেতন শেষ। হ্যাঁ, টাকাগুলো কোথায় যায়? এই ঠিক জায়গায় ধরেছিস, ঠিক জায়গায় ধরেছিস। একদম মাসের হিসেব চা। কিপটে কোথাকার, মাসের অর্ধেক দিনে বেতন শেষ হয়ে যায়, কোথাও বাজে খরচ করে নিশ্চয়ই। এই যে একদম ভুল ভাল কথা বলবেন না কেমন? সকালবেলা মাথা খুব ঠান্ডা আছে তাই রক্ষে, নইলে এক্ষুনি তাণ্ডব শুরু করে দিতাম, ভূতের নাচন। কিপটে জামাই? আমাকে কিপটে বলছেন? হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, কিপ্টের শিরোমণি জামাই ষষ্ঠীতে নকুল দানার মতো দুটো মিষ্টি খাইয়ে ষষ্ঠী সারলেন, আমাকে পান্তা ভাতে পেট শান্ত করালেন, রাতে জল মুড়ি আর বাতাসা দিয়ে আমার হতাশা বাড়ালেন। হ্যাঁ, বলি মা কোথায় পাবেন বলো? মার কি আছে? কেন? তোমার অপগণ্ড ভাই, আমার একমাত্র শ্যালক। কেন যে মরতে তোকে এইরকম একটা কিপটে লোকের সাথে বিয়ে দিলাম? হায় 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 হায়, আমার মেয়ের সারাটা জীবন হাড় মাস চালিয়ে দিল। শোনো, আমার ছেলে তোমার মতো কিপটে নয়, দরাজ, বুঝেছো? দরাজ। হ্যাঁ, এই আমি কিন্তু তখন থেকে সহ্য করে যাচ্ছি, রাগ আসছে কিন্তু রাগছি না, বুঝলে? রেগে গেলে কিন্তু ভূতের নাচন শুরু হবে। গিনি, তুমি তোমার মাকে সামলাও, কিন্তু তোমার ভাই আর আমার মধ্যে তুলনা টানছে। তুমি বা মায়ের মুখের ওপর তর্ক করছো কেন? যাও, কথা না বাড়িয়ে বাজারে যাও। মা, ও মা, তুই ভেতরে এসো। তোমার না উচ্চ রক্তচাপ, কবিরাজ মশাই তোমাকে না রাগ করতে বারণ করেছে। মা, খানা আনতে একদম ভুলবে না, যাও। যত আদিক্ষেতা। কি গো, ফুলকপি কত করে? 3 মোহর। এর দামাদামি হবে না, নিলে নাও, না নিলে যাও। নেব বলেই তো এলাম, ওইভাবে কথা বলছো কেন? এতদিন হয়ে গেল গোপাল, তুমি বাজার করতে শিখলে না। দেখো দেখো কিরকম ভাবে বাজার করতে হয়। তুমি কপিটাকে দূর থেকে জিজ্ঞেস করলে কত করে, আর আমি কি করব? সোজা তুলে নেবো, বলবো ঠিক করে বল কত দেবো, উত্তর আসবে 3 মোহর। আর আমি কি করব? ফুলকপিটা সোজা ঝোলায় ঢুকিয়ে দিয়ে বলবো এই 2 মোহর রাখ, দামটা দেবো, তারপর চলে যাবো। চলাম। এই মন্ত্রী মশাই, পারবো না, 2 মোহর কেনা পড়ছে। যা, চলে গেল। বুঝলাম, নরম মাটিতেই বেড়াল আছড়ায়। তুমি কি নেবে গোপাল দাদা? তোমার কাছে কিছু নেব না, তুমি যা দাম বলছো এমনিতেই তেতে আছি, আর তেতে পুড়ে উঠতে চাই না। চলি। না না, তোমার সাথে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি। এই নাও, তুমি এই ফুলকপিটা নিয়ে যাও। দাম ওই 2 মোহরই দেবে। মন্ত্রী মশাই তো পুরো আমাকে ঠকিয়েই নিয়ে নিলেন। মন্ত্রী মশাইয়ের কাজই তাই, সবাইকে ঠকিয়ে বেড়ানো। এবার থেকে সতর্ক হও, বুঝলে? গিন্নি, এই নাও বাজারে এনেছি, তাড়াতাড়ি ভাত বসাও দেখি, আমি স্নান সেরে আসছি। এই কি এনেছো? দেখি। এই মায়ের জন্য ছানা এনেছো? এনেছি, এই নাও নাও নাও, দেখে নাও কি কি আছে। এটা কি? কেন, চিনতে পারছো না? বেগুন। এত সরু বেগুন তো আমি দেখিনি। তাই প্রশ্ন করছিলাম, কোথা থেকে এই সরু লিকলিকে বেগুনটাকে পেলে গো? কই দেখি বেগুনটা কিরকম।
ও মা গো, এটা নাকি বেগুন? হ্যাঁ গো জামাই, তুমি কি বাজার করতে জানো না? কেন জানবো না? বিয়ের পর থেকে আমার বাড়ির বাজার কে করে দিয়েছে? আমার শ্যালক। এই, আমার ছেলের কথা একদম তুলবে না। ও আমার সোনার চাঁদ ছেলে। হ্যাঁ, বাজারে গিয়ে এই রকম বাদুর তো সব বেগুন আনেনি কোনোদিন। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আপনার ছেলের কীর্তি কাহিনী না বলাই ভালো। ওই তো জামাই ষষ্ঠীর দিন দেখলাম ছোট ছোট নকুলদানার মতো সন্দেশ, টোকো আম। এই দেখুন ফুলকপিটা দেখেছেন? আপনার দিকে চেয়ে হাসছে। বটা, গোপাল দাদার ঘরে যুদ্ধ চলছে। চুপ, শোন, মন দিয়ে শোন। এই দেখুন 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 আলুগুলো দেখুন, হ্যাঁ কি চকচক করছে। আমি বাজারের সেরা জিনিসটা আনি, বুঝলেন? আর আপনারা ওই কিপটেদের মতো পিঁপড়ের পেছন টিপে টিপে মানুষকে খাওয়ান। এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তুমি তখন থেকে আমার মাকে যা নয় তাই বলে যাচ্ছ। তোকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তোর বাবা তোর হাত পা বেঁধে নদীর জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, শুনুন, আমার শ্বশুর মশাইয়ের মতো বিচক্ষণ মানুষ খুব কম ছিলেন। উনি আমাকে একদিন বলেছিলেন, বাবা আমার মেয়েটা একদম আমার মতো হয়েছে, তাই আমি তোমার হাতে আমার নরম মনের মেয়েটাকে তুলে দিচ্ছি। শ্বশুরের সুখ খ্যাতি হচ্ছে। পুড়ছে পুড়ছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। বাবা আরো বলেছিলেন, আমার ছেলেটা একটা অলস, অকর্মণ্য, একদম ওর মায়ের দিকে গেছে। দেখছিস দেখছিস, আমাকে অলস অকর্মণ্য বলছে। তোর বাড়িতে এসে আমি কি রকম অপমানিত হচ্ছি। এই দেখুন, আবার আপনি আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কথাটা তো আমি বলিনি মা, বলেছেন আমার বিচক্ষণ শ্বশুর মশাই। তিনি ত্রিকালজ্ঞ মহাপুরুষ ছিলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। যা শোনার শুনে নিয়েছি। গিন্নি, এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করার দেরি হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি স্নান করতে, তুমি ভাত বাড়ো। আমি পারবো না। ঠিক আছে, তোমাকে বাড়তে হবে না, আমি না খেয়েই যাব। কি আপনি খুশি তো? শাশুড়ি মা আমার ভর ভরন্ত সংসারে আগুন লাগিয়ে দিলেন তো। বেশ ভালো থাকুন। মন্ত্রী মশাই বাড়িতে আছেন? আমরা একটা বিরাট খবর নিয়ে এসেছি। কি বটা ঘটা? হ্যাঁ মন্ত্রী মশাই, খবর আছে। আসছি, দাঁড়া। বল বল, কি ব্যাপার? একটা কথা আছে যেটা শুনলে আপনি তুরত করে নেচে উঠবেন। হ্যাঁ, তাই নাকি? চল ভেতরে চল। আজ আমার শাশুড়ি ঠাকুরনের জন্য দেরি হয়ে গেল। না খেয়ে রাত সবাই যাচ্ছি। কেন যে মাঝে মাঝে রেগে যাই জানি না। আমি তো জানি আমি খাইনি, আমার গিন্নিও খাবে না। কি গো গোপাল দাদা, নিজের মনে কি বিড়বিড় করছো? আর কি, ওই একটা প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওইটা মনে মনে চালিয়ে নিচ্ছি। কেন এই সময়ে আবার ওই প্রবাদটা নিয়ে পড়লে কেন? কি না ভেবে করলে তুমি? ওই যে সকালবেলা তোমার বউঠানের সাথে একটু ওই গোলমাল হয়ে গেল, ব্যাস গেলাম রেগে, চলে এলাম না খেয়ে। তার মানে তোমার আর বউঠানের দুজনের কারোর আর খাওয়া হবে না? সেটাই তো খুব মনে লাগছে গো। আরে দোষটা আমার গিন্নির না, দোষটা আমারও না। বাড়িতে কি তোমার শাশুড়ি এসেছে গোপাল দাদা? কি করে বুঝলে? আমরা একই পথের প্রতিজ্ঞ, দেখছো না? তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। সাবধানে থাকিস ভাই। তুমিও সাবধানে থেকো, কথা বলো না। হ্যাঁ, জানবে বোবার শত্রু নেই। ও গোপাল, তুমি এই রকম থম মেরে বসে আছো কেন? ও কিছু নয় মহারাজ, ওই মন ঠিক নেই। আমি গোপালের মন খারাপের কারণ জানি, শুনবেন মহারাজ? হ্যাঁ শুনবো, বলুন মন্ত্রী মশাই, আপনি বলুন। না না, কারো ব্যক্তিগত কথা শুনতে আমার ভালো লাগে না। এইসব আলোচনা বন্ধ হোক। কুঞ্চিত করে মুখ, কর্ণপট হয়ে ঢুকাইতে সুখ, ইহাকে পরচর্চা বলে। মন্ত্রীমশাই শোনাইতে চান আমাদের গোপালের দুঃখের গান। রাজবৈদ্য শুনিবে বলিয়া এলো চলে। থাকুক, কারোর কোনো গোপন কথা শুনবো না। মন্ত্রীমশাই, আপনাদের লজ্জা পাওয়া উচিত। একজন মনের কষ্ট চেপে এসেছে কর্মস্থলে, আর আপনারা ওর কষ্ট কমানোর পরিবর্তে কষ্ট বাড়ানোর চেষ্টা করছেন। ঠিক বলেছ বিজ্ঞানী, পরচর্চা আর পরনিন্দা আর চলবে না। গোপাল, তোমার কি হয়েছে সেটা শুনবো, কিন্তু একান্তে। না মহারাজ, বিশেষ কিছু না, ওই দাম্পত্য কলহ।
শুধু কলহ নয় মহারাজ, আরো অনেক কিছু। ওই যে স্বভাব যাবে না বলে একটু ফাঁক পেয়েছো আর অমনি শুরু করে দিয়েছো না। পরের কষ্টে তুমি খুব আনন্দ পাও, যেন তোমার জীবনে কোনোদিন তোমার গিন্নির সাথে দাম্পত্য কলহ হয়নি। এই তো দুদিন আগেই তোমার গিন্নি তোমাকে রেখে বাপের বাড়ি চলে গেছিল। ঠিক আছে মহারাজ, আর ভুল হবে না। দাঁড়াও, গোপাল, আগুনে কেমন করে ঘি দিতে হয় সেটা আমি জানি। তোকে আর এই নরকে রাখবো না। আমি তোকে কালই আমার কাছে নিয়ে যাব। না 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 না, কাল নয়, আজই নিয়ে যাব। আজ কি আজই? হ্যাঁ, সব গুছিয়ে নে দেখি, সব গুছিয়ে নে। আরে এটা হয় নাকি? কেন হয় না শুনি? সব হয়। তুই যদি না যাস তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস না। ঠিক আছে, তোমার জামাই আসুক, ওকে বলে আমি তোমার সাথে চলে যাব। হ্যাঁ, না বলে যাওয়াটা ঠিক ভালো দেখায় না গো। ঠিক আছে। আবার কি ঠিক আছে গিন্নি? কিচ্ছু ঠিক নেই বাছা, আমি তোমার আসার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, এইটে বলার জন্য। চলে যাচ্ছেন মানে? এই গিন্নি, তোমার মা কি বলছেন? তোমাকে নিয়ে চলে যাচ্ছে মানেটা কি? মানেটা হলো আমি এখন থেকে মায়ের কাছে থাকবো। হ্যাঁ। ও, তুমি যাবে বলে পা বাড়িয়ে আছো? ঠিক আছে, যাও, কিছুদিন মায়ের কাছ থেকে ঘুরে এসো। কিছুদিন মানে আমি চিরদিনের জন্য নিয়ে যাচ্ছি, আর ফিরে আসবে না। ঠিক আছে, দেখা যাবে কে ফিরে আসে আর কে আসে না। আমার নাম গোপাল। যাও গিন্নি, যাও। আরে গোপাল দাদা, বড্ড কষ্ট হচ্ছে না হাত পুড়িয়ে রান্না করতে? অভ্যেস নেই তো? বিশ্বাস করো গোপাল দাদা, বিশ্বাস করো, তোমার দুঃখ আমরা আর দেখতে পারছি না। খুব কান্না পাচ্ছে। জানি তো, আমার বাবা বলেছিলেন এমন একটা সময় আসবে যখন তোর দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে। বাবার কথা আজ সত্য হলো। তার মানে তুমি কি বলতে চাইছো আমরা শিয়াল কুকুর? ওই আর কি। কেমন কায়দা করে আমাদের শিয়াল কুকুর বলে দিল দেখলি? শুনলাম। ঠিক আছে, আমাদের কামড়টা তো রয়েছে। শিয়াল কুকুর যখন নখদন্তহীন, নখ দাঁত নেই, তোদের কামড়ে আমার কিচ্ছু হবে না রে বটা ঘটা। যাই, এবার তারা আছে। অনেকদিন হয়ে গেল, আজ একবার দেখা করে আসি। বলে কতদিন তো হয়ে গেল, একবার খোঁজ নিতে এলো না। কি রে, কি ভাবছিস? জামাইয়ের কথা দেখলি তো কিরকম মানুষ, তোর খোঁজও নিল না। আমার ঘরের চৌহদ্দির মধ্যে দেখলে কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, শোন মা, আমি একটু আসছি, তুই ঘরে থাক, আমি যাব আর আসবো। ওই 3 কড়িদের ওই জমিটা আমার খুব পছন্দ, ওটার দাম করতে যাচ্ছি। খুব হঠকারী কাজ হয়েছে। এইভাবে মায়ের সাথে হুট করে চলে আসাটা মোটেই ঠিক হয়নি। হ্যাঁ, এইবার একটু কোমল স্বরে ডাকি, গিন্নি, ও গিন্নি। ওর গলা শুনলাম যেন। হ্যাঁ বাবা, এতদিনে মনে পড়লো? মনে আমার সব সময় পড়ে গিন্নি। চলো, তোমাকে নিতে এসেছি। আচ্ছা, এখানে এসে হানা দেওয়া চলছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, তোমার জন্য ভোলার দোকানের সরভাজা এনেছি গিন্নি। ও মা, তাই? দাও, কতদিন খাইনি। এবার তোমাকে রোজ সরভাজা, রসবড়া, ছানা বড়া খাওয়াবো। না, কিচ্ছু খাওয়াতে হবে না। তুমি এখান থেকে মানে কেটে পড়ো তো। আমি আমার গিন্নিকে না নিয়ে ফিরবো না। আমার মেয়েকে আমি ছাড়বো না। কিন্তু ভারী মুশকিল হলো, আমি আমার বিয়ে করা বউকে বাড়ি নিয়ে যেতে পারবো না। তুমি না বলি জামাইয়ের সাথে কি এইরকম ব্যবহার কে করে? জামাই
আমি ওকে জামাই বলেই মানি না। সর্বনাশ! গোপালের কোনো খবর জানো? গোপালের জন্য তো ভীষণ চিন্তা হচ্ছে। মহারাজ, গোপাল মণিহারা ফণি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মণিহারা ফণি? আহারে, তাহলে তো ওর খুব কষ্ট হচ্ছে। গোপাল বোধহয় আর স্বাভাবিক হবে না মহারাজ। আরে শুভ শুভ বলুন, শুভ শুভ বলুন। আমার বিশ্বাস গোপাল সব বিপদ কাটিয়ে আবার স্বমহিমায় ফিরবে। হ্যাঁ, সেগুড়ে বালি, এবার আমাকে মাঠে নামতে হবে আর সবার কাজ শেষ করে একবার গোপালের শাশুড়ির সাথে দেখা করে আসবো। ওই যে আসছে। উফ, বড্ড দেরি করে ফেললো। এই একটু দেরি হয়ে গেল। মা 3 কোটি দাদার কাছে গেল আর আমি চলে এলাম। তোমার মা 3 কোটি দাদার কাছে কেন গেছে? আর বলো না, ওই 3 কোটি দাদার একটা জমি মায়ের খুব পছন্দ হয়েছে। ওই 1 বিঘে জমিটা কেনবার জন্য প্রায় প্রতিদিন মা 3 কোটি দাদার কাছে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কিছু একটা ব্যাপার আছে, দেখতে হচ্ছে। দাম কত চাইছে কিছু জানো? এই 500 মোহর। বুঝেছি, তোমার মায়ের কাছে এখন 500 মোহর নেই, কিন্তু জমিটা পেতে হবে। এই একটা মোক্ষম সুযোগ এসেছে। এই এই সুযোগটা হারালে চলবে না। গোপাল এখন নেতানো মুড়ি, আর নদীর ঘাটে গোপাল আর গোপালের বউ না, মণিকে ফণির কাছে আসতে দেওয়া চলবে না। বুড়িকে এক্ষুনি জানাতে হবে। যাই। দূর, এইরকম করে পালিয়ে পালিয়ে কি দেখা করা যায়? ওদিকে মা একেবারে খড়গহস্ত। হ্যাঁ, দাও, একটা উপায় বার করেছি। শোনো, তোমার মাকে আমি 500 মোহর ধার দেব। সে কি গো, আমার মা তোমার হাত টুকুর করবে না গো। ওই মোহর আর তুমি ফেরত পাবে না। হ্যাঁ, পাবো না তো জানি, খেলাটা তো ওখানে শুরু হবে গিন্নি। আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। তুমি টাকাটা ধার দেবার আগে ঘুণাক্ষরে জানাবে না যে এই 500 মোহর আমি দিয়েছি। কেন গো? তাহলে ধারটা নেবেন না। ধার দেওয়া হয়ে গেলে, জমি কেনা হয়ে গেলে তখন তুমি আমার নাম বলবে, মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, তাই করবো। পায়ের ধুলো দিন মাসিমা। কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারেননি? না গো বাচ্চা, বয়স হয়েছে তো, চোখে বড় একটা দেখতে পাই না। আমি কৃষ্ণনগরের মন্ত্রী। এবারে চিনতে পেরেছেন? ও বাবা, তুমি? তুমি কত ভালো, গুরুজনদের ওপরে কত ভক্তি। আমার জামাইয়ের মতো না, আমার জামাই খুব বাজে, খুব বদমাস। হ্যাঁ, আরে আপনার জামাই মানে আমাদের গোপালকে তো দেখলাম নদীর ধারে বসে আছে আপনার মেয়ের সাথে। ওরে বাবা, বদমাস জামাই রে, তোরা দেখাচ্ছি মজা। এবার বুঝবে কত ধানে কত চাল। ব্যাস ব্যাস, আমার কাজ শেষ। আগুনে ঘি দিয়ে দিলাম। বুঝলে গিন্নি, তোমার অভাব প্রতি মুহূর্তে অনুভব করছি। আমিও জানো, কি করা যায়? তোমার মাকে টাকা ধার দেব, এরপর দেখবে মজা। মজা এবার আমি দেখাবো তোমাকে বাচ্চা। তুমি তো খুব নির্লজ্জ দেখছি। এই এই তুমি যাবে না গ্রামের লোক ডাকবো? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কতদিন হয়ে গেল, আমার স্বভাব মণিহারা। গোপাল নেই। বিজ্ঞানী, তোমার সাথে এর মধ্যে কি দেখা হয়েছে? না মহারাজ, আমি আর সভাকবি 3-3 বার ওর বাড়িতে গিয়েছিলাম। ঘরে বিরাট তালা। হ্যাঁ, কোথায় গেল গোপাল? হায় রে মোদের কপাল। তোমার খুব সাহস বেড়েছে, এক্ষুনি মা চলে আসবে। হ্যাঁ, তোমার মা এখন কিছু করবে না, দেখেও দেখবে না। তুমি সব বুঝে গেছো?
আমার মাকে চেনো? হ্যাঁ, হাড়ে হাড়ে চিনি। আসুন মা, আপনার জন্যই অপেক্ষা করছি। না বাবা, তুমি বসো, আমি যাই। এটা কি হলো? 500 মোহর যে ধার দিয়েছি, যে ধার নেয় সে কি আর সামনে আসে? কি গিন্নি, কি বুঝলে? তোমার সাথে আমার যতবার দেখা হবে ঠিক ততবার আমাকে দেখেই শোধ দেবার ভয়ে পেছন ফিরে দৌড় দেবে। কিন্তু এবার আমাকে নিয়ে চলো। আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। চলো, তোমার মায়ের সাথে দেখা করে আসি। মা আমাকে ছাড়বে? চলো না, দেখোই না কি হয়। শাশুড়ি ঠাকুরন, এবার আমার ওই 500 মোহর উপর হাত করুন, মানে ওই শোধ দিন। আমার কাছে এই মুহূর্তে তো অত পয়সা নেই। তা বললে তো চলবে না, কিছু একটা দিতে হবে। শুনুন, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর আপনার ওই নতুন জমিটা আপনার মেয়েকে লিখে দিলেই ধার শোধ। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তাহলে চলো গিন্নি, আমরা আসি মা। আসি শাশুড়ি ঠাকুরন, 1 বিঘে জমি আর আপনার মেয়ে মানে আমার বউকে নিয়ে চললাম, কেমন? ভীষণ ভীষণ চিন্তায় আছি, কি করব সেটাই ভাবছি। কি সমস্যা মহারাজ? নবাব বাহাদুর খাজনা বাড়াবার জন্য খুব চাপ দিচ্ছে, কি যে করি ঠিক বুঝতে পারছি না। ও মন্ত্রী, কিছু বলো না, মন্ত্রণা দাও। নবাব বাহাদুর যেভাবে চিঠিটা দিয়েছেন তাতে কিন্তু খুব সংশয় আছে মহারাজ। আলোচনায় সব সম্ভব মহারাজ, মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন, মন্ত্রী মশাই সব একদম ঠিক করে চলে আসবেন। কি মন্ত্রী, যাবে নাকি মুর্শিদাবাদ? যাও না, এবার একটা কাজের কাজ করো দেখি। মাথা খারাপ, একে নবাব বাহাদুর ক্ষেপে আছে, আমি বরং গোপালের নামটা সভায় তুলি। মহারাজ, মহারাজ আপনি তো মাঝে মাঝেই বলেন যে গোপাল অসাধারণ বোঝাতে পারে। হ্যাঁ, বলেছি তো, যার যেটা গুণ আমি তো সেটাই বলবো। মহারাজ, আপনি প্রথমে একটা পত্র পাঠান, দেখুন তাতে কি হয়, আর তারপর না হয় আলোচনার জন্য কেউ না কেউ যাবে। দেখো দেখো মন্ত্রী, দেখো গোপালের বুদ্ধিটা একবার দেখো, এমন একটা কিছু করো না যাতে করে তোমার জন্যেও এইভাবে আনন্দ করতে পারি। তাহলে ওটাই ঠিক হলো, আমি একটা পত্র দেব, তাতে আবেদন করব খাজনা মকুবের। তাহলে গোপালের কথাই রইল, আমরা আশা করতেই পারি যে মহারাজের পত্রে নবাবের রাগ প্রশমিত হবে। হ্যাঁ, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। কি গো, রাজসভা থেকে আসার পর থেকে দেখছি তোর মুখটা কেমন হয়ে গেছে। বিস্তর চিন্তা গিন্নি। নবাব বাহাদুর মহারাজকে পত্র লিখেছেন, আর সেই পত্র দেখে মহারাজ খুব বিষণ্ণ হয়ে পড়েছেন। বলি কি আছে সেই পত্রে? খাজনা বাড়ানোর কথা আছে গিন্নি, এবং সেই পত্রের ভাষা অত্যন্ত তীব্র। আর এইবারে তো বন্যায় রাজ্যের খুব ক্ষতি হয়েছে, সেটা তো জানোই। ও, তাহলে তো খুব চিন্তার বিষয়। কি হবে তাহলে? দেখা যাক, আমি একটা কথা বলেছি, দেখি সেটাতে যদি কিছু কাজ হয়। তুমি কি পরামর্শ দিয়েছো গো? আমি বলেছি ওই নবাব বাহাদুরকে পত্র দিয়ে একটা আবেদন করতে, মহারাজ তাই করবেন, এবং আজ রাতের মধ্যে সেই পত্র নিয়ে দূত চলে যাবে। দেখো কি হয়। আচ্ছা, তোমার কি মনে হয় নবাব বাহাদুর মানবেন? আশা করতে তো দোষ নেই, হাতে যখন আর কোনো উপায় নেই তখন এই আবেদন নিবেদনের উপর আমাদের তো নির্ভর করতেই হবে গিন্নি। ঠাকুর, একটু মুখ তুলে তাকাও। কি হবে জানি না, আবেদন তো করলাম, আমার দূত তো কাল সকালেই পৌঁছে যাবে। দেখি নবাব বাহাদুর কি উত্তর দেন। আমার মনে হয় কি জানেন মহারাজ, নিশ্চয়ই ভালো কিছু হবে, আপনি দেখবেন। তাই যেন হয়, তাই যেন হয়।
উজির, কৃষ্ণচন্দ্র আমার কাছে খাজনা মাফ করার জন্য আবেদন করেছে। কি করা যায় বলো? জাহাপানা, একটা কাজ হতে পারে যেটা করলে সব দিক সামলানো যাবে। ঠিক আছে দুধ, তুমি সারা রাত ঘোড়সওয়ারি করে এসেছো, তুমি বিশ্রাম নাও, আমি জানাচ্ছি। এবার বলো উজির, তোমার মাথায় কি পরিকল্পনা এসেছে যেটা করলে সব দিক সামলাতে পারবো? বলছি জাহাপানা, বলছি। সেটা হলো বুদ্ধির পরীক্ষায় যদি আপনাকে হারাতে পারে তবে খাজনা মাফ হবে, না হলে হবে না। আর সবাই মোটামুটি জানে যে আপনার উপস্থিত বুদ্ধি সবার চেয়ে বেশি। বাবা বাবা বাবা, ঠিক বলেছো। তাহলে কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠাই। হ্যাঁ জাহাপানা। খুব আশঙ্কায় আছি, কি হবে বুঝতে পারছি না। ও মন্ত্রী, তুমি কি বলো? আগে আমি আর কি বলবো মহারাজ, চিঠি পড়ে ওনার কি ভাবের উদয় হবে সেটা তো এখান থেকে বোঝা অসম্ভব। তা অবশ্য ঠিক। ও রাজ্যতীষী, তুমি গণনা করে দেখো না। আমার গণনা কাল হয়ে গেছে মহারাজ। সামান্য বিপদ আছে, তবে কেটে যাবে, আমি আশাবাদী। আচ্ছা মহারাজ, ধরুন যদি নবাব আপনার চিঠিকে কোনো গুরুত্ব না দেন, তাহলে কি করবেন? এই দেখো, আবার কি উল্টো পাল্টা কথা বলছো তুমি। আরে শুভ শুভ বলো। মহারাজ, কিছু কিছু মানুষ আছে যাদের মুখ থেকে কোনো ভালো কথা বেরোয় না। গোপাল হলো সেই ধরনের লোক। মন্ত্রীমশাই, আপনি জানেন না সব সময় সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবে চলা উচিত। একদম সঠিক বলেছে বিজ্ঞান। আমাদের ভাবতে হবে যে নবাব বাহাদুর যদি আমাদের আবেদন না মঞ্জুর করেন তখন আমাদের কি করতে হবে, সেটা আগে ভাগে ভেবে রাখতে হবে। তাহলে সত্যি তো ভাববার কথা। কি হবে গো মন্ত্রী? দেখুন মহারাজ, দেখুন কি হবে, কি হতে পারতো, এই সব ভেবে আগে ভাগে আতঙ্ক ছড়ানো ঠিক মানুষের কাজ নয়। ও গোপাল, তুমি কি ভাবছো যদি সত্যি এই রকম কিছু ঘটে তবে আমাদের কি করা উচিত? মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আছেন কি করতে। যদি এই রকম কিছু ঘটে আপনি পত্রপাঠ মন্ত্রী মশাইকে সোজা পাঠিয়ে দেবেন নবাব বাহাদুরের কাছে। মন্ত্রী মশাইয়ের যে হাত যশ, উনি নবাব বাহাদুরের সাথে কথা বলে এই বিষয়টা সাথে সাথে মিটিয়ে নেবেন। একদম ঠিক বলেছো গোপাল। মন্ত্রী, তুমি তৈরি থেকো, তোমাকে কিন্তু যেতে হবে। মন্ত্রী আছেন সাথে, ভয় কি বাবার আছে? ক্ষমতা আছে হাতে, গরুকে তুলবেন গাছে। তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমার সাথে বুদ্ধির লড়াই করা সহজ কথা নয়। আমার কাছে হারলেই ব্যাস, খাজনা তো মাফ হবেই না, তার সাথে যে হারবে তাকে আজীবন কারাগারে বন্দি থাকতে হবে। কৃষ্ণনগরের মহারাজার মন্ত্রী কোনো কাজের নয়, আসবে তো গোপাল। গোপালকে আমি ঠিক সামলে নেব। এসো এসো, একটু বুদ্ধিতে শান দিয়ে নি। তুমি আমাকে কিছু বুদ্ধির প্রশ্ন করো। জাহাপানা, এক চোখ বুঝলে 1 মাইল দেখা যায়, তাহলে 2 চোখ বুঝলে ক মাইল দেখা যাবে? আরে 2 চোখ যদি বুঝি তাহলে কিছুই দেখা যাবে না। না 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 না, এটা ওই মন্ত্রীর বুদ্ধির মতন প্রশ্ন হলো। একটা গোপালের বুদ্ধির মাপের প্রশ্ন করো। গোপালের বুদ্ধির মাপ? দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, একটু ভেবে দেখি। পেয়েছি পেয়েছি পেয়েছি। একটা জটিল ধাঁধা, সমাধান করুন দেখি। বলো বলো। একটা বিরাট মাঠ, খেলে না সেখানে কেউ, গাছে গাছে জুঁই ফুল, তোলে না তাদের কেউ। ধাঁধা বটে, জটিল ধাঁধা। দাও দাও দাও, ভাবতে দাও ভাবতে দাও। একটা বিরাট মাঠ, সেই মাঠে কেউ খেলে না, সেখানে আবার জুঁই ফুল গাছ আছে, সাদা সাদা জুঁই ফুল ফুটে আছে। হ্যাঁ জাহাপানা, ফুটে আছে, কিন্তু কেউ সেই ফুল তুলতে পারে না। মানে তুলতে পারে না? কি সেই মাঠ? উজির, আকাশের দিকে তাকাও, দেখো দেখো তারাগুলো কিরকম জুঁই ফুলের মতন সাদা সাদা ফুটে আছে। আর বিশাল আকাশটা কখনো আমাদের ছাদ, কখনো মাঠ। তোমার ধাঁধার সমাধান হলো
আকাশ, আর জুঁই ফুল হলো আকাশের গায়ে ফুটে ওঠা ওই তারা। কেমন বলো? অসাধারণ অসাধারণ জাহাপানা, অসাধারণ। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ। হাতে ওটা কার চিঠি? কার আবার? নবাব বাহাদুরের চিঠি। তাহলে মহারাজ মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন। আরে পুরো কথাটা শুনতে দাও না, খালি কথার উপর কথা বলে। বলুন মহারাজ, কি লিখেছেন? নবাব বাহাদুর একটা শর্ত রেখেছেন। শর্ত? কিসের শর্ত? নবাব বাহাদুর লিখেছেন তাকে যদি বুদ্ধিতে হারাতে পারানো যায় তবে খাজনা মকুব, আর যদি হারাতে না পারে তবে খাজনা তো মকুব হবেই না, বরং তাকে কারাগারে থাকতে হবে চিরদিনের মতো। এই তো সুযোগ। আমাদের বুদ্ধিমান গোপালকে নবাব বাহাদুরের মুখে ছেড়ে দিতে হবে। নবাব বাহাদুরকে বুদ্ধিতে হারানো অসম্ভব। মহারাজ, আমার তো মনে হয় গোপালকেই নবাব বাহাদুরের কাছে বুদ্ধির লড়াইয়ে পাঠানো দরকার। আরে এটা আপনি বলবেন, তবে মহারাজ আমাকে বলবেন যে গোপাল তোমাকে যেতে হবে। আমি তো যেতেই বলছি, আমিই যাব। দেখলে তো মন্ত্রী, গোপাল তোমার আগেই ভেবে নিয়েছে যে ওই যাবে। তোমার মন্ত্রণা। মহারাজ, আমি তাহলে কালই রওনা হই। তুমি জয়ী হয়ে ফিরে এসো এই কামনা করি। আর হ্যাঁ, বাড়ি যাবার পথে খাজাঞ্চির কাছ থেকে 100 মোহর নিয়ে যেও, ওটা তোমাকে পথের খরচের জন্য দেওয়া হলো। অনেক ধন্যবাদ মহারাজ, আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমি জয়ী হয়ে ফিরি। আমার আর তোমার রানীমার দুজনের আশীর্বাদ সব সময় তোমার উপর আছে গোপাল। তুমি জয়ী হয়ে ফিরে এসো, মিত্র হিসেবে তোমার সাফল্য কামনা করি। হ্যাঁ, গোপাল আমাদের গোপাল, তোমার বলেই ফিরবে দেখো মহারাজের কপাল। কি গো, এত রাতে কি যাচ্ছ? কি রাতে কোথাও যাবে নাকি? রাতে না গিন্নি, রাতে না, কাল সকাল সকাল বেরোবো, তাই এখন থেকে সব গুছিয়ে গাছিয়ে রাখছি। তুমি যাবেটা কোথায়? কাল সকালে আমি নবাব বাহাদুরের সাথে আলোচনা করতে যাব গিন্নি। মহারাজ আমাকে পাঠালেন। আসল ঘটনা কিছুতেই বলা যাবে না, বললেই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। হ্যাঁ গো, মন্ত্রী মশাই কি বলছেন? আরে মন্ত্রী মশাই তো নিজেই আমার নামটা বললেন। বলো কি গো, তাহলে সুবুদ্ধি হয়েছে বলো? মানুষ কি চিরকাল এক থাকে গিন্নি? মানুষ তো বদলায়, তেমনি মন্ত্রী মশাইও নিজেকে বদলেছেন। যাকে এই কটা মোহর হাতে রাখো, বুঝলে? আমি যতদিন থাকবো না, বাজার দোকান তো করতে হবে নাকি? নাতি নাতনিদের দিয়ে এই কদিন একটু ভালো মন্দ কিছু খেও, বুঝলে? আচ্ছা গো, আচ্ছা, আমাদের জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেই কাজের দিকে মন দাও গে। এই তোমার গোছানো হয়ে গেছে, চলো এবার রাতে শুতে চলো, অনেক রাত হয়েছে গো। আজ ভোর রাতে গোপাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইবার প্রাণে একটু সাহস এলো। মহারাজ, এখনো বিপদ কাটেনি। নবাবের বুদ্ধি ক্ষুরোধার, নবাবকে হারানো খুব কঠিন কাজ। যদি খারাপ কিছু ঘটে, বলা তো যায় না। গোপাল যদি হেরে যায়? আচ্ছা, তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? সব সময় খারাপটা ধরে এগোনোর কথা বলা হলো, আমরা সেটা ধরেই চলি। মহারাজ, আমি কিন্তু খুব আশাবাদী। আমাদের সবার ওর উপর বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ, এখন কতদূর গেল কে জানে। কি হে আমালে, যে কি হলো? প্রকৃতির ডাক এসেছে? হ্যাঁ, আমার উটকে একটু শাক পাতা খাওয়াবো। উট আবার কোথায়? এই যে এতক্ষণ ধরে আপনাকে নিয়ে এলো, ওই তো আমার উট। এটা তো গরু। আপনার ভুল হচ্ছে গোপাল দাদা, ওই আমার উট। এই উট, আয় শাক পাতা খেয়ে যা। গরুর নাম উট, এ তো কখনো শুনিনি। ব্যাপারটাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে। বুঝলে গোপাল দাদা,
এইটুকু বয়স থেকে না আমার উট পোষার খুব শখ ছিল। বাবাকে বললাম একটা উট কিনে দাও, ভাইয়ের স্নেহ দিয়ে মানুষ করব। তারপর তোমার বাবা উট কিনে দিল। কোথায় আর দিল গোপাল দাদা, খালি বলে আজ দেবো কাল দেবো, আমি খালি কাঁদি। কি বলে কাঁদো? আমাকে উট দাও বলে? হ্যাঁ গোপাল দাদা, রোজ বাবার কাছে মায়ের কাছে কাঁদতাম আর বলতাম আমাকে উট কিনে দাও, উট কিনে দাও। অবশেষে কি হলো? দিল তো ছোট্ট এইটুকুনি। সেটা কোথায়? এই তো এই আমার উট। হিমা, এটা উট কোথায়? এটা তো গরু, গাই গরু। না গো, আমার বাবা আমাকে আমার জন্মদিনে একে আমার হাতে তুলে দিয়ে বলেছিল এই নে উট, এখন ছোট আছে, একে মানুষ করে বড় কর। সেই থেকে ও আমার কাছে উট। বাবা রে, এ তো পুরো মহাভারত। হ্যাঁ, বাবার কথা কি করে অবিশ্বাস করি বলো? সেই ছোট থেকে একে উট বলেই জেনে এসেছি। ভালো জানা রইল। চলো এবার একটা না উটের ঠ্যাঙে ইচ্ছে ডানা। চল উঠ, চল 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 চল। তোমার গাড়িতেই আসবো কিন্তু। সে তো জানি গোপাল দাদা। দূতের কথা মতো গোপাল আজ বিকেলে এখানে পৌঁছবে। আপনাকে কে বুদ্ধিতে হারাবে জাহাপানা? আপনার বুদ্ধির কথা সারা জগৎ জানে। গোপাল তো আপনার কাছে নস্যি। না, গোপালের সাহস আছে, হারবে এনেও কিন্তু আসছে। জাহাপানা, গোপাল যদি হেরে যায় তাহলে গোপালকে কি আপনি কারাগারে বন্দি করে রাখবেন? হ্যাঁ, হেরে যাওয়া মানে শাস্তি পাওয়া। আমি এই বুদ্ধির লড়াই নিয়ে খুব উত্তেজিত। জিততে কার না ভালো লাগে, কি বলো উজির? সে তো ঠিক কথা। আর কিছুক্ষণ পরে গোপাল এসে পৌঁছবে, আমি গোপালের জন্য অপেক্ষা করছি। নবাবকে বুদ্ধিতে হারিয়ে যদি গোপাল খাজনা মকুব করে আনতে পারে তাহলে আমি গোপালের বেতন বাড়িয়ে দেব। কত দরদ! হেরে ভূত হয়ে নবাবের কারাগারে বন্দি থাকবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। যতই চিৎকার করুন, নবাব বাহাদুরকে হারানো গোপালের কম্য নয়। মন্ত্রী, আমার মনে হয় গোপাল কালই ফিরে আসবে। গোপাল ফিরে এসে দেখবে সারা কৃষ্ণনগর আনন্দে উচ্ছ্বাসে ভাসছে। মন্ত্রী, তোমার ওপর ভার রইল।